ঈদের ছুটিতে দর্শনীয় স্থানগুলোয় ভ্রমণ পিপাসুদের ভিড়। ফাঁকা ঢাকায় চলছে ঘোরাঘুরি। আজও রাজধানী ছেড়েছে বিপুল সংখ্যক মানুষ। ঈদের পরের দিন যা ইতিপূর্বে যত গেছি আর কি, এই তারিখে স্বস্তি দেয়। বাচ্চারা ফ্যামিলি নিয়ে বেড়াইতে যাচ্ছি। এক্সাম কাজে ব্যস্ততা ছিলাম তো যাওয়া হয় নাই। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। সংস্কার নিয়ে কেউ কেউ রাজনীতি করছে ধারণা বিএনপির। জনগণের মতামত নিয়ে আপনাকে করতে হবে, এর বাইরে তো গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন এর বাইরে কোনো প্রক্রিয়া নেই। সর্ব বিষয়ে সবাই একমত হবেন এটা তো আশা করাও ঠিক নয়। রাজনৈতিকভাবে আর দাঁড়াতে দেয়া হবে না আওয়ামী লীগকে, বললেন তথ্য উপদেষ্টা। বিগত আমলে গুম খুন বাস্তবায়ন করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায় না। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তলবের পরও দেশে ফেরেননি অনেক কূটনীতিক। কয়েকজন আশ্রয় নিয়েছেন অন্য দেশে। সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস না মেনে না ফিরে আসেন, সেটা আন্তর্জাতিক মহলকে একটা ভুল বার্তা দেয়। রাজধানীতে হাতাহাতির রেশে সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের দুই গ্রুপের মানুষ। পুলিশের অভিযানে হাসপাতালে থেকেই সটকে পড়লেন আহতরা। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা বেড়ে 2700। এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা, নিহত 10,000 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। ঈদ মুবারক দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঈদের দ্বিতীয় দিন আজ দেশবাসী একেবারে উৎসব উদযাপনে মাতোয়ারা। পরিবার পরিজন নিয়ে নগরবাসী ঘুরে বেড়াচ্ছে এবং রাজধানীর যে ঈদ বিনোদনের খবর সেটি আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি শাকিল হাসানের কাছে, তিনি মানিক মিয়া এভিনিউয়ে আছেন। শাকিল, মানিক মিয়া এভিনিউয়ে নগরবাসীর বিনোদনের জন্য আজ কি কোনো ধরনের আয়োজন আছে কিনা? কারণ সেখানে তো উন্মুক্ত স্থান রয়েছে, আমরা অন্যান্য সময় কনসার্টের আয়োজনও দেখি। আজ কি আয়োজন আছে ঈদ উপলক্ষে জানাবেন। জন্য ঈদের আনন্দ উদযাপন করা আসলে এটি খুবই সীমাবদ্ধ একটি পরিবেশ, কারণ ঢাকার খুব স্বল্প সংখ্যক এই বিনোদন কেন্দ্র রয়েছে। আর কিন্তু ঢাকায় রয়েছে অসংখ্য মানুষ। এবার ঈদেও অসংখ্য মানুষ ঢাকায় রয়ে গেছেন যারা আসলে গ্রামের বাড়িতে ঈদ করতে যাননি। এই মানুষগুলো কিন্তু ঈদ বিনোদনের জন্য খানিকটা একটু ঘোরাফেরা করার জন্য, একটু সময় কাটানোর জন্য বাইরে বের হয়ে এসছেন। আপনি জানেন যে ঢাকায় ঈদ কেন্দ্র খুবই সীমাবদ্ধ, লিমিটেড। আমরা 6টার খবরে, এর আগে 4টার খবরে দেখিয়েছিলাম যে নব থিয়েটার, সামরিক জাদুঘর, বিমান বাহিনী জাদুঘর, পাশাপাশি ডিএনসিসির উদ্যোগে ঈদ মেলা, চিনমুত্র সম্মেলন কেন্দ্রে, এরকম বেশ কিছু জায়গায় হচ্ছে মানুষ ঘুরতে বা তাদের বাচ্চাদের নিয়ে যেতে পারে। এছাড়া খোলা জায়গা বলতে কিন্তু এই মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনের সড়কটি, এবং এখানে প্রতিদিনই মানুষ জড়ো হয়ে খাবার দাবার বা আড্ডার জন্য। তবে এই ঈদ উপলক্ষে ঈদের পরের দিনের সন্ধ্যায় আরও বেশি সংখ্যক মানুষ এসছেন এখানে। পাশাপাশি যেহেতু মানুষ সমাগম হয়েছে, খুব স্বাভাবিক বাঙালির একটু অভ্যাস রয়েছে, যেখানে সমাগম সেখানে বাজার বসে যায়। এখানে তার ব্যতিক্রম নয়। এখানে নানা ধরনের পণ্যের পসরা বসেছে, খাবার দাবারের পসরা বসেছে, স্ট্রিট ফুড যেটিকে আমরা বলি সেগুলোরও নানা ধরনের বন্দোবস্ত রয়েছে ঘোড়ার গাড়ির। মানুষ অর্থের বিনিময়ে ঘোড়া গাড়িতে ঘুরতে পারছে। বিনোদনের জন্য বেশ কিছু আয়োজন সেখানে রয়েছে। শাকিল, ধন্যবাদ। তার সাথেই ঈদের শুভেচ্ছা আপনাকে। আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে, কারণ ঈদ বিনোদনের খবর জানানোর জন্য সহকর্মী শওকত মঞ্জুর শান্ত অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। ঈদ মুবারক শান্ত। এখানে দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? আমরা প্রতি বছর যেমনটি দেখি যে ঈদ উপলক্ষে বা ঈদকে ঘিরে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ শিশুদের জন্য কিছু না কিছু আয়োজন রাখেই। বৃষ্টি, ঈদ মুবারক। এবং বলতে হবে যে
যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ কিন্তু এবারও বেশ চমৎকার কিছু আয়োজন রেখেছে শিশু কিশোরদের জন্য। এবং আমি আছি এখন এই মুহূর্তে ফিউচার ওয়ার্ল্ডে, যেখানে ছোট শিশুরা তাদের যত আয়োজন আছে, যত খেলা আছে, সব খেলায় অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু উপভোগ করছে বেশ চমৎকারভাবে। এবং পুরো এলাকায় বা এই জায়গাটিতে এখন এই মুহূর্তে ছোট বাচ্চাদের চিৎকার চেঁচামেচি এবং হই হুল্লোড়ের যে শব্দ, সেই শব্দে কিন্তু মাতোয়ারা হয়ে আছে পুরো চত্বর। এবং বলতে হবে যে সন্ধ্যায় আমরা দেখেছি যে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু আয়োজন ছিল। এখানে ম্যাজিক শোর আয়োজন হয়েছে, পাপেট শো হয়েছে এবং ফুচকা সহ বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন এখানে ছিল। এবং সব মিলিয়ে বলতে হবে যে বাচ্চাদের এই যে আয়োজন, এই আয়োজন কিন্তু তাদের মধ্যে যে একটা উত্তেজনা সৃষ্টি করেছে, এতে অভিভাবকরা অনেক খুশি। কেননা তারা বলছিলেন যে ছোট্ট শিশুদেরকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, সেই একটা ভাবনার একটা সমাধান কিন্তু এই ফিউচার পার্ক করে দিয়েছে। এখানে বিশাল বড় পরিসরে তাদের জন্য অসংখ্য রাইডস রয়েছে, বিভিন্ন ধরনের খেলার আইটেম রয়েছে, বুদ্ধিবৃত্তিক অনেক ধরনের অংশগ্রহণের সুযোগ রয়েছে, যেটির মাধ্যমে তারা কিন্তু ঈদ আয়োজনটাকে আরও বেশি রঙিন করে তুলছে। তো সব মিলিয়ে সবাই কিন্তু বেশ আনন্দিত এবং অনেক খুশি। বৃষ্টি, আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শান্ত। পর্যটকদের পদচারণায় ভ্রমণ কেন্দ্রগুলো মুখর। পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তগুলোকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষের পদচারণায় মুখর বিভিন্ন স্পট। উপরে সারি সারি পাহাড় আর মেঘের মাখামাখি, নিচে বয়ে চলা জলের ধারায় বিছানো সাদা পাথর। ঈদে 9 দিনের ছুটি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার বন্ধু বান্ধব নিয়ে সিলেটের উল্লেখযোগ্য স্পটগুলোতে ছুটছেন পর্যটকেরা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট। গতকালকে আমরা ঈদে ছিলাম জাফলংয়ে, আজকে এখানে অনেক সুন্দর প্লেস। এবারই ফার্স্ট বাচ্চাদের নিয়ে আসলাম, ওরা ঢাকা থেকে ঈদ করতে আমার বাসায় আসছে, আমি সিলেটে থাকি, তো আর কি মোটামুটি খুব সুন্দর, ওরা খুব উপভোগ করতেছে এই ঠান্ডা পানি। বন পাহাড়ের সান্নিধ্য পেতে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বেড়েছে পর্যটকদের সমাগম। যেহেতু বাচ্চা নিয়ে আসছি, বিশেষ করে কিডস জোন অনেক ভালো লাগছে। পাশাপাশি ঝুলন্ত ব্রিজ সব জায়গায় মানে একদম কালারফুল, খুব সুন্দর করে সাজিয়েছে। এবার সবার আনন্দের সাথে বাচ্চাদের আনন্দ মিশে একাকার হয়ে গেছে। সকাল থেকে পর্যটকের মোটামুটি সমাগম ছিল, এখনো পর্যন্ত হচ্ছে 2000 প্লাস হয়েছে। আর আমরা আশা করতেছি যে এই সমাগমটা বেশ কিছুদিন থাকবে। অবসর কাটাতে বাঙালির পছন্দের শীর্ষে কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের ছুটি কাটাতে উপচে পড়া ভিড় সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে। এটা সুন্দর একটা প্লেস, প্রাকৃতিক হাওয়া, সাগরের বড় বড় ঢেউ, অনেক ভালো লাগে। সপরিবারে কক্সবাজার এসেছি, আমাদের ভীষণ মজা লাগছে, ভালো লাগছে, উপভোগ করছি বিষয়টা। মনের অবসাদ, ক্লান্তি, কর্মব্যস্ততার এগুলোর যে একটা ক্লান্তি আসে, সেটার থেকে রিফ্রেশ হয়ে আবার নতুন করে যার যার কাজের জায়গায় ফিরে যাব। রাজশাহীতেও ঈদ আনন্দে মেতেছে সব বয়সী মানুষ। পুঠিয়া রাজবাড়ি সহ 3 তলা হাওয়াখানা ভবনেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের। উচ্ছ্বাস আনন্দ বিনোদন কেন্দ্রগুলোতেও। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হাজারো দর্শনার্থীর ভিড়। মেতে উঠেছেন ওয়াটার কিংডমে, চড়ছেন কেবল কার, ক্রাই ট্রেন সহ বিভিন্ন রাইডে। প্রথমবার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি, মজা লাগছে, এন্ড এখানকার পরিবেশটাও খুবই ভালো। আমরা শহরে থাকতে থাকতে বোর্ডিং হয়ে গেছি, এখানে এসে এতটাই ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। ঈদ বিনোদন ঘিরে দেশের বিভিন্ন স্থানে বসেছে গ্রামীণ মেলাও। জারিন অর্নি, যমুনা নিউজ। ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন স্টেশন এবং বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। হুড়োহুড়ি আর যানজটের ঝক্কি এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন যাত্রীরা। তবে কমিউটার ট্রেনের টিকিটের ক্ষেত্রে ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। আর বাস টার্মিনালে যাত্রীর ভিড় থাকলেও বাসের সংখ্যা কম। ঈদের দ্বিতীয় দিন কমলাপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষা কমিউটার ট্রেনের জন্য। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে 1.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। কেউ যাবে নেত্রকোনা, কেউ বা কিশোরগঞ্জ। যাত্রীর সংখ্যা বেশি থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়েছিল নানা অভিযোগ। এমনি ভাড়া তো সবসময় যায় 80 টাকা, 100 টাকা করে, এখন 200 টাকা করে রাখতেছে। তো 200 টাকা যে আমরা দিতেছি, আমরা যে এত লাইনে দাঁড়ায় এত কষ্ট করে যাইতাছি, ইয়ার পরে যদি সিট না দেয়, টাকা রেখা দেয় অথচ সিট দেয় না। 16টা টিকিট কেটে 4টা টিকিট পাইছি, 16টা টিকিট কেটে 4টা সিট পাইছি। অনেক লেট করে দিচ্ছে, কেউ বলতেছে 5টায় একটা টিকিট দেয়। আমরা সাধারণ মানুষ টাকার অভাবে এই যে ঈদের পরের দিন যাইতেছি। 50-60টা বা 100 জনের মানুষ ধরেন 100 টিকিটের পরে সিট থাকে না, কি করে
তবে রেল কর্তৃপক্ষ বলছে সকলকে সুযোগ করে দিতেই তারা প্রতি 5টি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দিচ্ছেন, সাথে দেয়া হচ্ছে 4টি স্ট্যান্ডিং টিকিট। চাই একটু মহিলারা যেন একটু ভালোভাবে যাত্রী যায়, এই জন্য হয়তো প্রথম দিকে 5 জন যাত্রীদের 2টা সিট দেই বা 4 জন যাত্রীদের 2টা সিট দেই, কারণ পিছের যাত্রীদের সুবিধাটা দেওয়ার জন্য। যাত্রী এখন বলছে যে আমি 5টা কাটলাম 2টা কেন সিট দিল, তাদের সুবিধার্থী। কমিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম। ঢাকায় ফেরার ট্রেনেও যাত্রী দেখা যায়নি খুব একটা। অনেক জামজট, কাজে ব্যস্ততা ছিলাম তো যাওয়া হয় নাই, তো এখন ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ির দিকে বেড়াতে যাইতেছি। সকালবেলা আসলে যানজট বাড়িতে পৌঁছা যায়, এই জন্য সকালে এসে নরসিংদী যাচ্ছি, ঈদের ছুটিতে লম্বা ছুটি, দেশে বাচ্চারা নিয়ে ফ্যামিলি নিয়ে বেড়াইতে যাচ্ছি। বাস টার্মিনালগুলোতেও ভিড় কম নয়, তবে ছিল না অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ। ঈদের আগের দিন, ঈদের পরের দিন যা ইতিপূর্বে যত গেছি আর কি, এই তারিখে স্বস্তিদায়ক। মসজিদে চাকরি করি, ও মসজিদে ঈদের নামাজ আছে তো, এর নামাজ পড়ে তারপরে যাচ্ছে। টিকিট দেওয়া বন্ধ দেখা যাইতেছে, এই কাউন্টারে সিরিয়াল টিকিট দিতেছে না, বলতেছে আরো ঘন্টা 1.5 ঘন্টা দেরি হবে। 2 ঘন্টা টিকিটের সিরিয়াল পাইছি, এখন টিকিটের জন্য বাসের জন্য দাঁড়ায় আসছে। লম্বা ছুটি হওয়ায় ঈদের দ্বিতীয় দিনও বাড়ি ফেরা মানুষের ভিড় থাকবে বলে আশা কাউন্টার মালিকদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে ডিসেম্বরে নির্বাচনের আয়োজন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলার ঠাকুরগাঁয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি আরও বলেছেন, সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে মতৈক্য হবে সেগুলো নির্বাচন পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। ঈদের সময় কাটাতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালীবাড়ির বাসভবনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে ডিসেম্বরেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান, সেই ধরনের আগ্রহ তার আছে। মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে, চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। প্রধান উপদেষ্টার চীন সফরকেও বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে মনে করেন বিএনপির এই রাজনীতিবিদ। জানান, বিগত সরকারের আমলে চীনের সাথে একটি দলের একতরফা যে সম্পর্ক গড়ে উঠেছিল, সরকার পতনের পর সেই ভাবনায় পরিবর্তন এসেছে। সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা, আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য। সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে, চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে। পাশাপাশি জনস্বার্থে বিএনপির 31 দফা বাস্তবায়নের কাজ চলমান বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে এবং উন্নয়নে তারা বিনিয়োগ করবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সংস্কার নিয়ে কেউ রাজনীতি করছে বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, সংস্কার প্রশ্নে কারো দ্বিমত নেই, বরং সংস্কার ইস্যু সামনে এনেছেই বিএনপি। কিন্তু কমিশনের যেসব সুপারিশে জাতীয় ঐক্যমত হবে সেগুলোই বাস্তবায়িত হবে। স্থানীয় সরকার, গণপরিষদ, গণভোট কোনো কিছুরই বাস্তবতা নেই বলে মনে করে বিএনপি। আর তাই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক সরকারের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান নেতাদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আলোচনায় সংস্কার, সে লক্ষ্যে গঠিত কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে সাড়া দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কিন্তু এত সংস্কার প্রস্তাবের কতটা চূড়ান্ত হতে যাচ্ছে, নানা বিষয়ে এরই মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, অংশীজনরা যেসব বিষয়ে একমত হয়ে জাতীয় ঐকমত্য গঠন করবে, কেবল সেগুলোই বাস্তবায়নযোগ্য। যেখানে ঐক্যমত আছে এগুলো এখন করা যাবে, আর যেখানে ঐক্যমত থাকবে না এবং না থাকার যথেষ্ট কারণ আছে, বিভিন্ন দলের বিভিন্ন ভাবনা আছে, দর্শন আছে, চিন্তা আছে, না থাকার যথেষ্ট কারণ আছে, থাকবে না, তো ওগুলো তো জনগণের কাছে নিয়ে জনগণের মতামত নিয়ে আপনাকে করতে হবে। এর বাইরে তো গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, এর বাইরে কোনো প্রক্রিয়া নেই। যে সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত্য হবে, বৃহত্তর ঐক্যমত্য হবে, সেই বিষয়গুলোতে
বাস্তবায়নের জন্য তারা একটি চার্টার করবেন সেরকম একটা ঘোষণা আছে। তাছাড়া অন্যান্য বিষয় যেগুলোতে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন কর্নার ভিন্ন মত পোষণ করতে পারে, করবেই, এটাই স্বাভাবিক। সেগুলো আলাদাভাবে চিহ্নিত করে সেটা কাজ করা যাবে, জাতীয় সংসদে আলাপ আলোচনা করা যাবে। কারণ সর্ব বিষয়ে সবাই একমত হবেন এটা তো আশা করাও ঠিক নয়। জাতীয় নির্বাচনের আগে অন্য কিছুর সুযোগ নেই বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের মতে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ, গণভোটের প্রসঙ্গ উদ্দেশ্যমূলক। গণপরিষদ এবং গণভোট করার মতো কোনো বাস্তবতা এখন নেই। আর গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন করার মতো বাস্তবতা নেই। যারা এটা প্রস্তাব করেছেন সেটা তাদের দলীয় প্রস্তাব হতে পারে। আর অনেকে এটা বলছেন যে গণপরিষদ এবং জাতীয় সংসদ একই সাথে নির্বাচন হতে পারে, হয় দুইজন প্রতিনিধি অথবা একই প্রতিনিধি গণপরিষদের এবং জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে থাকবে। সেই বিষয়ে তো আমরা পরিষ্কারভাবে দ্বিমত পোষণ করেছি। আজকের এই সংস্কার, সাংবিধানিক পরিবর্তন সবকিছু কিন্তু আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করতে হবে। কেন? কারণ যে আইনেই করি না কেন সেই আইনটা তো নেক্সট পার্লামেন্ট কর্তৃক রেটিফাই করতে হবে। উইদাউট পার্লামেন্ট নো ওয়ান হ্যাজ এনি রাইটস টু রেটিফাই এনিথিং। যারা সংস্কার নতুন কথা বলতেছে নতুনভাবে, সেটা তো তাদের রাজনীতি করতে চাইলে রাজনীতি করতেই পারে, কিন্তু সংস্কারের ধারক বাহক এবং উদ্যোগ সব বিএনপি নেতারা বলছেন যত দ্রুত রাজনৈতিক সরকার আসবে তত দ্রুত স্বস্তি ফিরবে জনমনে। পরস্পরের সম্মান বোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে, সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি মুক্ত করে দিচ্ছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুম খুনের শিকার পরিবারগুলোর জন্য এবারের ঈদটা অন্যরকম আনন্দের। কারণ গুমের নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই এখন পলাতক। তথ্য উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বজনরা এসব কথা বলেছেন। আর এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীকে গুম করে অনেককে ভারতে পাচার করে দেয়া হয়। রাজধানীর শাহিনবাগে সাজেদুল ইসলাম সুমনের বাড়ি। গাছপালা ঘেরা এই উঠান থেকেই যাত্রা শুরু সারা দেশে গুমের শিকার পরিবারের স্বজনদের সংগঠন মায়ের ডাকের। এই বাড়ির খোলা বারান্দায় বসে এখনও ছেলের অপেক্ষায় সুমনের বৃদ্ধ মা। জীবন সায়ান্নে এসে ভীষণ আকুতি, সন্তানের ভাগ্যে কি ঘটেছে সেটাও কি অন্তত জানতে পারবেন না? বিএনপি নেতা সুমনের বাড়িতে গুম হওয়া পরিবারগুলোর স্বজনদের জন্য ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় বিকেলে, যেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যোগ দেন। মাহফুজ সহ অন্য ছাত্রনেতা ও আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বজনরা জানান, এখন সময় গুম খুনের দ্রুত বিচার। যতক্ষণ পর্যন্ত একটা ভাইয়েরও হদিস না পাবো ততক্ষণ পর্যন্ত বিগত 1.5 যুগ যেইভাবে দিয়েছিলাম তারও শতগুণ বেশি জোর নিয়ে রাস্তায় থাকবো। প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই। কেন আমার ভাইকে গুম করা হয়েছে এবং কারা জড়িত? আমাদের বাবাদের অন্যায় কি ছিল, আমাদের চাচুদের অন্যায় কি ছিল, যাদের আমাদের বাবাদের এত দিনের পর দিন, বছরের পর বছর এভাবে গুম করে রাখলো। শুভেচ্ছা জানাতে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, এখন মানবাধিকার নিয়ে ইচ্ছে মতো কথা বলা যায়, অথচ গুমের শিকার মানুষদের নিয়ে 16 বছর কথা বলার কেউ ছিল না। একটা বিড়ালের অধিকার নিয়ে আমরা এখন কথা বলতে পারি। গতকালকের এত বড় আনন্দ মিছিল হয়েছে, সেখানে হাতিকে ব্যবহার করা যাবে কি যাবে না সেটা নিয়েও কিন্তু ঢাকাবাসী কথা বলছে। অথচ গত 17টা বছর মানে আমার বাচ্চা, আমার ছেলেটা, আমার ভাইটা নাই, কিন্তু আমাকেও অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করছেন এই কথা জিজ্ঞাসা করার মতো কোনো অধিকার ছিল না। তথ্য উপদেষ্টা বলেন, গুম খুন ছিল শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত। গুম পরিবারের স্বজনরা মায়ের ডাকের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা অগ্রসৈনিক। এই সংখ্যা তো আসলে হাজারের উপরে, এবং অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর কখনো দাঁড়াতে দেওয়া হবে না উল্লেখ করে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, গুমের রাজনীতি আর কেউ যেন না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। তলবের 6 মাস পেরিয়ে গেলেও সরকারি নির্দেশনা মেনে এখনও ঢাকায় ফেরেননি অনেক কূটনীতিক। কেউ কেউ কর্মস্থল ছেড়ে আশ্রয় নিয়েছেন
তৃতীয় কোনো দেশে। এসব ঘটনাকে অস্বাভাবিক এবং অপেশাদার উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই সরকারকে আরো কঠোর হওয়ার পাশাপাশি কূটনীতিকদের দেশে ফিরিয়ে ন্যায্যতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন তারা। গেল ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তার পরপরই ১৪ আগস্ট বাতিল করা হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ। 5 cabinet ministers who are Hindus and Christian and Buddhist. ২৯ সেপ্টেম্বর লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফেরার আদেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ৬ মাস পর এখনো ফেরেননি পেশাদার এই কূটনীতিক। জানা গেছে ব্রিটেনেই অবস্থান করছেন তিনি। সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিও আর দেশে ফেরেননি, চলে গেছেন যুক্তরাষ্ট্রে। একইভাবে জাপানে কর্মরত রাষ্ট্রদূত শাহাবুদ্দিনও দেশে ফিরেননি সরকারের নির্দেশনা মেনে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ যারা রাষ্ট্রদূত ছিলেন তারা বাংলাদেশ রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন। সুতরাং তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস না মেনে না ফিরে আসেন, সেটা আন্তর্জাতিক মহলকে একটা ভুল বার্তা দেয়। এবং এগুলি থেকে হয়তো আন্তর্জাতিক মহল এটাই চিন্তা করতে পারে যে রাষ্ট্রদূতদের যেহেতু অধিকার হরণ হচ্ছে, সুতরাং বাংলাদেশের মানবাধিকার সিচুয়েশন কিংবা ফেয়ার ট্রায়ালের জায়গাগুলি হয়তো বা কম। সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে এই বিষয়টা গুরুত্বের সাথে নেওয়া দরকার। তবে সবচেয়ে বেশি আলোচনায় মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ। সরকারের আদেশ অমান্য করে কানাডায় চলে গেছেন তিনি। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত নানা ইস্যুতে লিখে চলেছেন এই কূটনীতিক। এ নিয়ে অস্বস্তি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও। চাকরি ছেড়ে দিতে চাইলে নিশ্চয়ই তিনি পারেন, কিন্তু পরবর্তীতে যদি সরকার বা দেশের জন্য ক্ষতিকারক কোনো বক্তব্য তিনি দেন, তাহলে যে দেশে উনি থাকবেন সেই দেশের সরকারের সাথে আমরা যোগাযোগ করতে পারি, আমরা তাদের কাছ থেকে সহায়তা চাইতে পারি। কারণ ব্যক্তিগত পছন্দ তো যার যে কারণে থাকতে পারে, কিন্তু সেটা সামষ্টিকভাবে যদি দেশ এবং সরকারের জন্য প্রতিকূলতা তৈরি করে, সেক্ষেত্রে সরকারের দিক থেকে সরকার স্বাগতিক দেশগুলোর সাথেই যোগাযোগ করতে পারবে না। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা ফিরুক বা না ফিরুক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কর্মকর্তাদের নির্দেশনা মেনে সদর দপ্তরে ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এলইডি টিভি বিক্রি নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতিও হয় রাজধানীতে। সেই ঝগড়ার রেশ ধরে সংঘর্ষে জড়ালো হবিগঞ্জ লাখাইয়ের 2 গ্রামের মানুষ। আর এতে অন্তত 30 জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হলেও পুলিশের অভিযানে সটকে পড়েছে তারা। ঈদের দ্বিতীয় দিন সকালে এভাবেই সংঘর্ষে জড়ায় হবিগঞ্জ লাখাইয়ের পূর্ব তেঘরিয়া গ্রামের 2 পক্ষের লোকজন। পুলিশ জানায় ওই এলাকার আব্দুল মুকিত ও রুকন মিয়া ব্যবসার কারণে দীর্ঘদিন ঢাকার মিরপুরে বসবাস করেন। সম্প্রতি মিরপুরে পুরাতন এলইডি টিভি বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। ঈদের ছুটিতে এলাকায় ফিরলে ঘটনাটি নিয়ে মুকিত মিয়া ও রুকন মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করে স্থানীয়রা। বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঢাকাতে টিভি নিয়ে গেঞ্জাম হয়েছিল, ওই যে এলইডি টিভি আছে না, জি, সেকেন্ড হ্যান্ড টিভি বিক্রি করা নিয়ে গেঞ্জাম। ওই গেঞ্জাম আইসা ওই যে আপনার মুকিত গ্রুপ, যেটা ওই গ্রুপের লোকে রুকনের গ্রুপের লোকের বাড়িতে ফলাফি করলে ডাকাডাকি করছে আর কি। সংঘর্ষে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেলে। খবর পেয়ে হাসপাতালেই অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। চিকিৎসাধীন অনেকেই সটকে পড়ে। সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পৌঁছায় লাখাই পুলিশ। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটকও করে তারা।
পরিস্থিতি তো তাৎক্ষণিক আমি হাজির এসে যাই, আমার পরিস্থিতি শান্ত নিয়েছি, এখন পরিস্থিতি স্বাভাবিক। মোটামুটি কিছু টিকল অস্ত্র কিছু আসামি ধরা পড়ছেন, দোষী এটা পুরো হিসেব টাকা নিতে পারতেছে না, পরে দিতে পারবো আর কি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৭০০ ছাড়িয়ে গেছে, আর আহত হয়েছে ৪,৫০০-এর বেশি মানুষ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির তথ্য হালনাগাদ করে মঙ্গলবার এমনটা জানিয়েছে জান্তা সরকার। এখনও নিখোঁজ কমপক্ষে ৪৪১ জন। এই দুর্ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও ধারণা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর সংখ্যা প্রাণহানি ছাড়াতে পারে ১০,০০০। এদিকে ব্যাপক প্রাণহানির ঘটনায় এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার। গেল শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মন্দালয়ে, যা অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত ৭টি দেশে। এদিকে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৯১ ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। মঙ্গলবার সকালে রাজধানী নেইপিদোতে আংশিক ভেঙে পড়া একটি ভবনে উদ্ধার কাজ চালাচ্ছিল দেশটির ফায়ার সার্ভিস, আর সেখান থেকে ৬৩ বছর বয়সী এই নারীকে উদ্ধার করেন তারা। এই ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে পড়া দালানের মধ্য দিয়ে অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। পরে সন্ধান পাওয়ার পর স্ট্রেচারে করে ওই নারীকে বের করে আনা হয়। ভূমিকম্পের ৪ দিন পার হলেও এখনও জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ৩টি পরিবহন বিমানের মাধ্যমে ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠানো হয়েছে। দেশে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৮ টন শুকনো খাবার, পানি, ৪ টন ওষুধ, ১ টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং তাঁবু পাঠানো হয়েছে। এই অভিযানে মোট ৫৫ জন উদ্ধারকর্মী আর চিকিৎসক রয়েছেন। এছাড়াও ৩৭ জন ক্রু সদস্য অংশ নিয়েছেন। এর আগে রোববার বাংলাদেশ থেকে প্রথম দফায় জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ, তাঁবু, শুকনো খাবার, মেডিকেল টিম পাঠিয়েছিল সশস্ত্র বাহিনী। বাণিজ্যিক সম্পর্কের নতুন দুয়ার খুলতে পারে আসছে বিমস্টেক সম্মেলনে। সমঝোতা হতে পারে বাণিজ্যিক জাহাজ চলাচল, সমুদ্র পরিবহন নিয়ে। সংস্থাটির ভবিষ্যৎ নিয়েও কর্মপরিকল্পনা দেবেন বিশিষ্টজনদের একটি কমিটি। বিশ্লেষকরা বলছেন, বিমস্টেকে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের সামনে এখন আসিয়ান অঞ্চলের সম্পর্ক জোরদারের হাতছানি। বঙ্গোপসাগর ২৭ লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই সমুদ্রপথের সুবিধা পাচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এই অঞ্চলের ৭ দেশ। শিল্প ও বাণিজ্যে এই সুবিধার সদ্ব্যবহারে ২৭ বছর আগে শুরু হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেকের যাত্রা। যদিও কেবল প্রতিশ্রুতি ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই এখনও। বিশ্ব বাণিজ্যে গ্লোবাল সাউথের উত্থানে সক্রিয় হতে চায় এই আঞ্চলিক জোট। আসছে শীর্ষ সম্মেলনে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধির সুযোগ খুঁজবেন ৭ দেশের শীর্ষ নেতারা। ৩ এপ্রিল বিমস্টেক সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি না যে এটা সাইন করার মতো অবস্থায় থাকবে কিনা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি শূন্য শুল্ক সুবিধা পরস্পরের মধ্যে পেতে পারি, সেটার সুযোগে আমরা যদি বিনিয়োগ আকর্ষণ করতে পারি, বিমস্টেক মার্কেট এবং আরসেপ মার্কেটে যদি আমরা এই শূন্য শুল্ক সুবিধাটা নিয়ে এই বিনিয়োগটা যদি সেখানে যদি পণ্য রপ্তানি করতে পারি। বিমস্টেক আগামী কিছুদিন কিভাবে চলবে তার একটা দিক নির্দেশনার ব্যাপারও আছে। একটা ঘোষণা বলছেন, তার একটা ডিক্লারেশন থাকবে। এছাড়াও বিমস্টেক কেমন চলেছে, এখানে এসডিজি নিয়ে আমরা এই অঞ্চল কতটা অগ্রগতি করতে পেরেছি, কিভাবে পারস্পরিক বিশ্বাসযোগ্যতাটা বাড়ানো যায়, গ্লোবালাইজেশনের যে প্রক্রিয়াটা আছে এটাকে কিভাবে আরো ইনক্লুসিভ করা যায়। আঞ্চলিক রাজনৈতিক জোট হিসেবে গুরুত্ব বাড়ছে বিমস্টেকের। তাই বহুপাক্ষিক এই সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বেশ কিছু বৈঠক সেরে ফেলতে পারেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা। এমনকি মিয়ানমারের জান্তা সরকার প্রধানের সাথে প্রথমবারের মতো বৈঠক হতে পারে অনেক নেতার। সিঙ্গাপুরের সাথেও আমরা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা শুরু করেছি, সেটাও ঠিক আছে। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে বিমস্টেকের এই যে সুযোগটা যেটা সৃষ্টি হয়েছে, এবং বিমস্টেকে হলো আমাদের বাংলাদেশে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলোর যেই হেডকোয়ার্টার আছে তার মধ্যে একটা হলো আমাদের বিমস্টেক, আর বোধহয় নাইও। সো এখানে কিন্তু আমাদের একটা ন্যাচারাল আমাদের একটা অ্যাডভান্টেজও থাকার কথা। আস্থার জায়গাটা তৈরি হলে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় আসতে পারে। এখানে তারা ওখানে ডিটেলস নিয়ে আলাপ আলোচনা করবে সেটাই মনে করছি না।
পারস্পরিকভাবে যদি তারা আস্থা বোধ করেন একে অপরের উপর, তাহলেই আমার ধারণা সম্পর্ক স্বাভাবিক হতে পারে, এবং আমাদের দিক থেকে তো আমরা উদ্যোগী হয়েই আছি। ব্যাংকক বিমস্টেক সম্মেলন শেষে 4 এপ্রিল সংস্থাটির সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।